আমরা গতকাল এনজেপি থেকে মানেভঞ্জন চিত্রে হয়ে এসেছিলাম টুমলিং। এর আগে টুমলিংয়ের ভিডিওতে ভ্রমণ পর্ব ডিটেলসে দেখিয়েছি। ভীষণ সুন্দর এই টুমলিং, কিন্তু এক জায়গায় আটকে থাকলে চলবে কি করে। আজ চলুন টুমলিংয়ের ম্যাগনোলিয়া আর মেঘের মায়া কাটিয়ে এগিয়ে যাই সান্দাকফুর দিকে। টুমলিং ছেড়ে সান্দাকফুর দিকে এগোনোর কিছুক্ষণ পরেই গাড়ির বাঁদিকের জানলার ওপরের অংশে একটা ধুম করে শব্দ, তার ঠিক পরপরই পেছন থেকে আরেকটা বিরাট শব্দ, আর সাথে জোরালো ধাক্কা। কিছু বুঝে ওঠার আগেই ওপর থেকে কিছু পড়ে যাওয়ার এবং কিছুটা ঘষতে এগিয়ে যাওয়ার একটা ধাতব শব্দ। টেনশনে ভিডিও করাও ভুলে গেছিলাম। যাই হোক, সাহস করে কয়েক মিনিট পরে গাড়ির বাইরে বেরিয়ে দেখি এই ভয়ানক দৃশ্য। বাঁদিকে একটা মোটা গাছের ডালে গাড়ির ওপরে বেঁধে রাখা লাগেজ হোল্ডারে ধাক্কা লেগে লাগেজ সমেত হোল্ডার পুরো রাস্তায়। আর পরের শব্দটা হয়েছে আমাদের গাড়ি হঠাৎ থেমে যাওয়ায় পেছনের গাড়ি এসে ধাক্কা মেরেছে আমাদের গাড়ির পেছনে। আর মেটাল ঘষার শব্দটা হলো স্টিলের লাগেজ হোল্ডার রাস্তায় পড়ে ইনার্সিয়ায় কিছুটা এগিয়ে গেছে। পাহাড়ি রাস্তায় এমন যে কোনো অ্যাক্সিডেন্ট হলেই মনটা একটু দমে যায়। অনেকটা সময় পেরিয়ে গেল, আমাদের লাগেজ লোড করা হলো অন্য গাড়িতে। আমরা আগের চেয়ে সন্ত্রস্ত, ড্রাইভারও গম্ভীর। গাড়ির মিউজিক প্লেয়ারে অরিজিৎ সিংও তার গান থামিয়ে দিয়েছেন। পৌঁছে গেলাম গৈরিবাস। চারদিকে শুধুই মেঘের আনাগোনা। এখানকার ম্যাগনোলিয়া রেস্টুরেন্টে ঢুকে আমরা একটু খাওয়া দাওয়া করব। এটা আসলে হোমস্টেও বটে। তাছাড়া সান্দাকফুর রুটে যাত্রা করার সময় গৈরিবাসের এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আবার যাত্রা শুরু করা যায়। খুব কমন কিছু পাহাড়ি খাবার যেমন মোমো আর থুকপা ছাড়াও অন্যান্য খাবার ও পানীয় এখানে বিক্রি হচ্ছে। আমরা অবশ্যই ভালো ছেলের দল, শুধু এবং শুধুই মনোসংযোগ করলাম চিকেন থুকপা আর মোমোর ওপরে, আর হ্যাংলা চোখে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম দুষ্টু ছেলেদের ওই পানীয়ের দিকে। পেট ভরে মোমো আর থুকপা খেয়ে গৈরিবাস থেকে এগিয়ে চললাম কাইয়াকাটার দিকে। কিছুটা এগোতেই আবার একটা বাজে খবর। গৈরিবাস থেকে কাইয়াকাটার মাঝের রাস্তাটা আজ রিপেয়ার চলছে, তাই ভরসাই বাইপাস রোড। এই রাস্তাটা গিয়ে উঠবে সোজা কালীপোখরিতে। বাইপাস তো নয়, একেবারে ছাইপাস রোড, যাচ্ছে তাই অবস্থা। কিন্তু এটাই তো প্রত্যাশিত, এটা ট্রেকিংয়ের রাস্তা। সেই হিসেবে ভেবে দেখুন, রাস্তার দিব্যি ঠিকঠাক। আসলে কথাগুলো আপনাদের বলার অছিলায় আমি নিজের মনে জোর বাড়াবার জন্যেই মনে মনে আওড়াচ্ছিলাম, যাতে গাড়ির ভেতরে ঝাঁকুনিটা গায়ে না লাগে। রাস্তায় কয়েকবার সিকিউরিটি চেকের পরে আমরা গিয়ে পৌঁছলাম কালাপোখরি। গৈরিবাস থেকে 6 কিলোমিটার দূরে এই কালাপোখরি। জোরালো হাওয়া, কনকনে ঠান্ডা, আর সাথে মেঘলা আকাশ। অবশ্য 10,400 ফিট উচ্চতায় এইরকম আবহাওয়া চমকে দেওয়ার মতো কিছুই নয়। গৈরিবাস আর সান্দাকফুর মাঝের এই কালাপোখরি গ্রামটা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যেই পড়ে। আর এই ছোট্ট কালো জলের লেকটা স্থানীয়দের কাছে ভীষণ পবিত্র একটা স্থান। কালাপোখরি থেকে গাড়ি চলতে আরম্ভ করলো বিকেভঞ্জনের দিকে। দূরত্ব 2 কিলোমিটার। বিকেভঞ্জন জায়গাটা কুখ্যাত ভ্যালি অফ পয়জনাস প্ল্যান্ট হিসাবে। তার কারণ এখানে একোনাইট নামে একটা বিষাক্ত উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়। বৈজ্ঞানিক নাম একোনাইটাম নেপেলাস। কি নামটা কেমন যেন চেনা চেনা ঠেকছে, তাই না? ঠিকই ধরেছেন। একদিকে যেমন বিষ, তেমনি পরিমিত প্রয়োগে এর ওষুধ হিসাবেও ব্যবহার আছে। বিকেভঞ্জন ক্রস করে এবার চলেছি সান্দাকফুর দিকে। রাস্তা কেমন সেটা বোধহয় আর বলবার দরকার লাগে না, কারণ ক্যামেরা মুভমেন্ট আর আমার মুভমেন্ট দেখলে বুঝতে পারা যাচ্ছে। আর সান্দাকফুর যাওয়ার বোধহয় এটাই একটা মজার ব্যাপার, যে এই রাস্তাটা যারা যারা এসছেন আর যারা ভবিষ্যতে আসবেন সবার কাছে এটা ভীষণ একটা মেমোরেবল ব্যাপার। শুধু দেখুন, দেখে বুঝুন। একরকম প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির কাছে সমর্পণ বলতে পারেন। কারণ জেনেই তো এসেছি, গৈরিবাসের পর থেকে রাস্তা এরকমই। আসলে সান্দাকফুর ট্যুর ভিডিও দেখাবো আর এই রাস্তাকে বাদ দিয়ে তা কি কখনো হয়? অবশেষে নিজেদের শরীরের হাড্ডি পসলি বটি কিমা বানিয়ে
আমরা পৌঁছলাম সান্দাকফু। আর এই হলো সানরাইজ হোটেল সান্দাকফু। আপাতত 2 দিন থাকবো এখানে। চারদিক দেখাবো, গল্প করব আপনাদের সাথে, হোটেল, গাড়ি আর খরচের হিসেব বুঝিয়ে দেব। দেখাবো আল, থাকুম ভ্যালি। শুধু সঙ্গে থাকুন। বাইরে দারুণ জোরে হাওয়া বইছে, ঠান্ডাও তীব্র। আমি হোটেলে ঢুকিনি, রিসেপশনের লাগেজটা রেখেই তাই চলে এলাম ওদের সাথে দেখা করতে। ওরা হলো সান্দাকফু রডোডেনড্রনের দল। চারদিক ছেয়ে রয়েছে বিভিন্ন রঙে। আপনাদের সাথেও না হয় ওদের আলাপ করিয়ে দেবো পরে কখনো এক সময়। ডাল, ভাত, ঝুরি আলু ভাজা, 2 রকমের তরকারি আর সাথে ডিমের ঝোল দিয়ে লাঞ্চ করে তবে পেট ঠান্ডা হলো। আর একটা ব্যাপার হলো এই লাঞ্চ রুমটা। এখানে বসে খেতে খেতেই একেবারে সটান কাঞ্চনজঙ্ঘা দর্শন সম্ভব, অবশ্যই যদি আকাশ পরিষ্কার থাকে তবেই। এই হলো আমাদের ঘর। এটা ফার্স্ট ফ্লোরে, ট্রিপল বেড, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা আর ব্ল্যাঙ্কেট। এর জানলা দিয়ে যদিও কাঞ্চনজঙ্ঘার ভিউ নেই, কারণ এটা ঠিক তার উল্টো দিকে। আর এই হলো রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট। বাইরে কিন্তু এখনো জোরালো হাওয়া চলছে, ঠান্ডাও বেশ কড়া। চলুন একটু চারদিক থেকে হেঁটে ঘুরে আসি। এটা তো আমাদের অনেক দিনের হ্যাবিট। লাঞ্চের পরে কিন্তু ঘুমানো যাবে না, তাই আমরা বেরিয়ে পড়লাম সান্দাকফুর পথে। সান্দাকফুতে সাধারণত কিন্তু পিঙ্ক আর সাদা রডোডেনড্রন ফুলেরই আধিক্য। এদের ফোটার সময় হলো মার্চ আর এপ্রিল মাস। খুব অল্প হলেও লাল রঙেরও দেখতে পাওয়া যায়। আমরা কিন্তু এসেছি কিছুদিন পরে, তাও চারদিকে ফুলের সংখ্যা খারাপ নয়। সান্দাকফু রাস্তায় ঘুরে বেড়াতে বেড়াতে কয়েকটা দরকারি কথা বলে রাখি। সান্দাকফু ট্যুর প্ল্যানিং এরকমভাবে করবেন না যে মানেভঞ্জন পৌঁছেই সটান সান্দাকফু চলে গেলেন। তার আগে অবশ্যই টুমলিং বা ধোত্রের মতো কোনো একটা জায়গাতে একটা রাত কাটিয়ে শরীরকে উচ্চতার সাথে খাপ খাইয়ে নিতে দেবেন। মনে রাখতে হবে মানেভঞ্জনের উচ্চতা 7000 ফুট, ধোত্রে 8500 ফুট, টুমলিং 9500 ফুট, সেখানে সান্দাকফুর উচ্চতা কিন্তু প্রায় 12000 ফুট। তাই শরীরকে যত অ্যাডজাস্ট করিয়ে ওপরে তুলবেন ততই ভালো। বলছি এই জন্যে যাতে আপনি অ্যাকিউট মাউন্টেন সিকনেস বা এএমএস এর শিকার না হন। তার কয়েকটা কমন সিমটম হলো ফাস্ট হার্টবিট, মাথা ধরে থাকা, রাতে ঘুম না আসা এবং অকারণ ক্লান্তি। এই সিকনেস সবার হয় না, শরীরের কন্ডিশনের উপর ডিপেন্ড করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কারণ থাকে কেয়ারলেস অ্যাটিটিউড। হঠাৎ বসে পড়া বা উঠে দাঁড়ানো, রাতে দেরি করে ঘুমানো, নাচ গান করা এবং অন্য সমস্ত শরীরের উত্তেজনাবর্ধক কাজগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। পর্যাপ্ত জলপান করার সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ মতো শ্বাসকষ্ট থেকে আরাম দিতে পারে এমন ওষুধ সঙ্গে রাখতে পারেন। যদি দেখেন টিমের সবাই ট্রিপটা এনজয় করছে আর আপনার বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা করছে না, ভালো লাগবে? তাই উচ্চতাকে তার যোগ্য সম্মান দিন। দেখবেন সান্দাকফু ট্রিপ একেবারে আপনার একটা স্মুথেস্ট অ্যান্ড মেমোরেবল ট্রাভেল এক্সপিরিয়েন্স হিসাবে চিরকাল থেকে যাবে। আমি কিন্তু প্রতিবারই বিভিন্ন বয়সের মানুষের সাথে প্রচুর বয়স্ক মানুষকে এই ট্রিপ সাফল্যের সঙ্গে করে আসতে দেখি। বাইরে ঘুরে বেড়াতে বেড়াতে বৃষ্টি আরম্ভ হলো, তাই ফিরে আসতেই হলো। বিকেল 4টে নাগাদ বৃষ্টিটা একটু কমতেই চারদিকে একটা মিষ্টি রোদের আলো ছড়িয়ে পড়লো। সবার সাথে আমিও একরকম হুড়মুড় করেই ছাদে গেলাম কাঞ্চনজঙ্ঘা দর্শনের আশায়। ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও যা দেখতে পেলাম সেও একটা সুন্দর ফ্রেম। সারা রাত ধরে আগেরবারের সান্দাকফু ট্রিপের স্বপ্ন চোখের সামনে ঘুরে বেড়ালো এবং পরের দিন সকালে বাইরে বেরোলাম সেই স্বপ্নেরই একটা ঘোর নিয়ে। ঘুম ভাঙার পর থেকেই সত্যি ভাবছিলাম ওটাই বুঝি আজকের আকাশ। অনেক আশা নিয়ে বাইরে বেরোলাম, দেখি একবার কেমন লাগছে। ও বাবা, এ তো যে কে সেই। চারদিকে একেবারে মেঘে মেঘে ছয়লাভ আর মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি, কনকনে ঠান্ডা হাওয়া। কিন্তু তাতেও আমরা ঘরে বসার বান্দা নই। নাক পর্যন্ত ঢেকে এগিয়ে চললাম রহস্যময় একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পথ ধরে। চারদিকে শুধু মেঘ আর মেঘ। জেনে বুঝে এই বস্তুটাকে আর কুয়াশা বলতে ইচ্ছা করছে না। সান্দাকফু রিজিয়নে সব কিছুই এক্সট্রিম। অবশ্যই আগেই মাথায় আসে এক্সট্রিম ওয়েদার। বর্ষাকালে যেমন বৃষ্টি, তেমনই তার সাথে লাগাতার ঝোড়ো হাওয়া, যেমন আমরা পাচ্ছি আর কি। শীতকালে প্রচণ্ড ঠান্ডা, বরফ পড়ার সম্ভাবনা তো থাকেই। রাস্তাও এক্সট্রিম খারাপ। তাহলে আপনি আমাকে জিজ্ঞাসা করতেই পারেন যে মশাই, এত কিছু এক্সট্রিম খারাপ সত্ত্বেও
আপনি তিনবার কি করতে এখানে উদয় হলেন? কারণটা হলো এই রিজিয়নের শতকরা 100% আনকমন ল্যান্ডস্কেপ, যেটা কিনা এক্সট্রিম সুন্দর। কোনটা ছেড়ে কোনটা ধরি? চিত্রে মেঘমার মেঘের খেলা, বরাবর একটা রিজের মতো রাস্তা ধরে গাড়ির চলা, টংলু টুমলিং ধোত্রে থেকে অনবদ্য কাঞ্চনজঙ্ঘার ভিউ আর তার ল্যান্ডস্কেপ, হালকা থেকে মাঝারি ট্রেকিংয়ের সুন্দর রুট, সিজনে এলে জঙ্গল আলো করে থাকা রডোডেনড্রন। কি আসার কারণটা কি জুৎসই হলো? সান্দাকফুতে আসার সঠিক সময় হলো নভেম্বর থেকে এপ্রিল। ফেব্রুয়ারির আগে এলে হয়তো বরফ পাওয়ার চান্স বেশি, কিন্তু রডোডেনড্রন গাছগুলো তখন ওয়ার্ম আপ করছে, ফুল থাকলেও কম। ভরপুর রডোডেনড্রন, নীল আকাশ আর সাথে কাঞ্চন দর্শন করতে চাইলে মার্চ এপ্রিলে ট্রাই করাই ভালো। ওইটা হচ্ছে সান্দাকফু টপ, সান্দাকফুর সবচেয়ে উঁচু স্থান। কিছু উৎসাহী ট্যুরিস্টদের দেখছি ওপরে গিয়ে আবার নেমেও আসছেন। নিরাপত্তার কারণেই আমি আর ওই হিল টপ পর্যন্ত ওঠার সাহস দেখাইনি। আপনারাও এই ব্যাপারে সাবধান। ওপরে একবার হাওয়ার জোরটা খালি দেখুন। এই হলো সান্দাকফুর আসলি হিরো, ল্যান্ড রোভার গাড়ি। একখানা বৃদ্ধ আর অভিজ্ঞ গাড়ির সাথে জড়িয়ে রয়েছে কয়েক হাজার মানুষ বহন করে নিয়ে যাওয়ার একাধিক জানা অজানা গল্প। ইতিহাস বলছে 1950 সাল নাগাদ প্রথম লটের ল্যান্ড রোভার গাড়ি মানেভঞ্জনে ইম্পোর্ট করা হয়েছিল ইংল্যান্ড থেকে, সান্দাকফু রুটে মালপত্র আর মানুষ বহন করার জন্য। সেই শুরু। তারপর থেকে প্রায় 300-র ওপর গাড়ি আমদানি করা হয়েছিল। এখানকার রাস্তার জন্যে এই গাড়ি যে একেবারে অপরিহার্য সে কথা বলাই বাহুল্য। স্থানীয় মানুষজনের কাছে ভরসার আর এক নাম ল্যান্ড রোভার, আর ট্যুরিস্টদের কাছে তো এর এক আলাদা আবেগ। যদিও এই গাড়ি চড়ে যাওয়ার আরাম কিন্তু বেশ কম। তো মনে রাখতে হবে যে মানেভঞ্জন থেকে সান্দাকফু আসার জন্য ল্যান্ড রোভার আর বোলেরো দুটো অপশন থাকলেও সান্দাকফু থেকে ফালুট যাবার সময় কিন্তু ভরসা এই বুড়ো ল্যান্ড রোভারগুলোই। অবশ্য আমরা থাকুম ভ্যালি আর আলের সাইট সিইং অবধি বোলেরো গাড়িতেই করে এসেছি। চলুন দেখি কেমন ছিল সেই সাইট সিইং। চলেছি থাকুম ভ্যালি, আর ফেরার সময় আল হয়ে ফিরব। থাকুম ভ্যালির উচ্চতা 10,000 ফুট, মানে সান্দাকফু থেকে অনেকটাই কম। সান্দাকফুর উচ্চতা 11,930 ফুট, মানে প্রায় 12,000 ফুট। সান্দাকফু থেকে ফালুট ট্রেক রুটের দূরত্ব প্রায় 20 কিলোমিটারের আশেপাশে। আর থাকুম ভ্যালিটা সান্দাকফু আর ফালুটের মাঝে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কেরই অংশ। সান্দাকফু থেকে 7 কিলোমিটার দূরের এই অত্যন্ত সুন্দর ভ্যালি থেকে আকাশ পরিষ্কার থাকলে একটা দারুণ ভিউ পাওয়া যায়। সবুজ ভ্যালি, মাঝে মাঝে পাইন ওক আর বার্চ গাছ, নজরের একদম সামনেই বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা। ইউটিউবে দেখেছি, কিন্তু আমি এসে দেখলাম কি ভ্যালির মাঝখান দিয়ে উড়ে যাচ্ছে মেঘ। এও অবশ্য এক অন্য সৌন্দর্য। ঘাসের ভ্যালি আর মাঝে মাঝে গাছগুলো আছে। যদি মেঘটা না থাকতো তাহলে দেখানো যেত হয়তো। ওদিকে ট্রেকার্সদের রেস্ট নেওয়ার জন্য আর খাওয়া দাওয়ার জন্য একটা ট্রেকার্স হাটও আছে। এছাড়াও এখানে একটা হোমস্টেও আছে শুনেছি, যার নাম ইয়াক হোমস্টে। এখান থেকে আরো 13 কিলোমিটার ট্রেক করে গেলে তবে ফালুট। এই রাস্তাটাই চলে গেছে ফালুটের দিকে। এই থাকুম ভ্যালিরই অন্যদের তোলা ভিডিওতে যে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখেছি, সেটা না পাওয়ার দুঃখ বোধহয় থেকেই গেল। আকাশ একটু পরিষ্কার হলো তো আবার কয়েক মুহূর্তের মধ্যেই মেঘ এসে গেল। তাই এই দৃশ্যপট পাল্টে যাওয়ার আপাতত আর কোনো আশা নেই। যাই হোক, থাকুম ভ্যালি ছেড়ে আমরা এবার যাচ্ছি আলের দিকে। উচ্চতা 11,500 ফুট। থাকুম ভ্যালি থেকে সান্দাকফুতে আমাদের হোটেলে ফেরার আগে টানালাম আলে। এই আল ফেমাস হচ্ছে এই সানসেট পয়েন্টের জন্য। এখান থেকে খুব ভালো সানসেট দেখতে পাওয়া যায়। এখন যদিও চারদিক ফগে ভর্তি, তেমনি ঠান্ডা হাওয়া চালাচ্ছে। এই মুহূর্তে সানসেটের দেখার কোনো উপায় নেই। আসলে এখান থেকে সম্পূর্ণ হিমালয়ান রেঞ্জটা বিনা বাধায় দেখতে পাওয়া যায়। এদিকে কাঞ্চনজঙ্ঘা, ওদিকে মাউন্ট এভারেস্ট, সাথে মাকালু লোৎসের মতো সমস্ত বিখ্যাত পিকগুলো চোখের একদম সামনে। আপনারাও এখানে আসবার আগে অবশ্যই একবার ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, তবেই মনের ভেতর থেকে সান্দাকফু ছাড়াও এই সাইট সিইংগুলো করবার একটা তাগিদ পাবেন। সন্ধ্যেবেলার অন্ধকারে বাইরে থেকে বেশ দেখতে লাগছিল সানরাইজ হোটেলটাকে। বাইরে কনকনে ঠান্ডা, কিন্তু ভেতরের ক্লাইমেট কমফোর্টেবল।
সেটা আরও বেশি জমে উঠেছে চিকেন পকোড়া, পটেটো ফিঙ্গার চিপস আর গরম গরম দার্জিলিং চা দিয়ে। টেবিলের ওপরে মেনু কার্ডটা দেখাচ্ছি। খাবারের প্রচুর ভ্যারাইটি। এখানে যে এনারা এই সমস্ত কিছুর বন্দোবস্ত করেছেন এটাই সবচেয়ে বড় কথা। এক কথায় জলখাবার আর পানীয়ের একেবারে এলাই বন্দোবস্ত। আজকের মতো এখানেই শেষ করলাম। সকালবেলা বাইরে বেরিয়ে দেখি যথারীতি ঘোলাটে আকাশ। লোকজন আবার সেই গতকালকের মতোই হাপিক টেস্ট করে অপেক্ষা করছে কাঞ্চনজঙ্ঘার জন্য। কিন্তু কোথায় কি? তবে আসার ব্যাপার একটাই যে আজকে মাঝে মাঝে মেঘ সরে গিয়ে নীল আকাশ বেরিয়ে পড়ছে। আর মাত্র কয়েক ঝলক বরফ সাদা কাঞ্চনজঙ্ঘার অংশ দেখেই সবাই উত্তেজনায় খুশি হয়ে যাচ্ছে, কারণ আজকে এর চেয়ে আর বেশি কিছু পাবার নেই। হাজার রকমের অসুবিধে, হাড় কাঁপানো প্রচণ্ড ঠান্ডা, মেঘলা ভিজে স্যাঁতস্যাঁতে ওয়েদার, ইলেকট্রিসিটি সবসময় থাকে না, নেটওয়ার্ক কানেকশন নেই, ফোনের কানেকশন নেই, এত ঠান্ডা যে ঘুম আসতে চায় না, এত অসুবিধে। তা সত্ত্বেও সান্দাকফুতে লোক আসার কিন্তু কমতি নেই। লোকে যেন এই অসুবিধাগুলোকে অনুভব করতে বা ধরুন এনজয় করতেই আসে। আসলে প্রকৃতি প্রেমিক যারা আছে, যারা মনে করে নেয় যে একটা ঘোরার জায়গাতে গিয়ে হোটেলের মতো সব রকম বিলাসিতা ছাড়াও থাকতে পারবো, খাওয়া দাওয়ার মেনু আর সব কিছু, তারাই একমাত্র এখানে এসে অ্যাডজাস্ট করতে পারবেন। আর যারা মনে করবেন যে সব রকম বিলাসিতা নেই কেন, তাদের জন্য অবশ্যই এই সান্দাকফু নয়। বাইরে আবার সেই কনকনে ঠান্ডা হাওয়া বইতে আরম্ভ করেছে। ডাইনিং হলের ভেতরে ঢুকে এলাম। ভেতরটা কিন্তু বেশ আরামদায়ক। সাউন্ড সিস্টেমে চলছে ওম মণিপদ্মে হুম। মনের সমস্ত অস্থিরতা যেন এক মুহূর্তে কেটে গেল। এক কাপ লিকার চা নিয়ে একটা চেয়ারে বসে রইলাম। আমার চারপাশ দিয়ে লোকজনের আনাগোনা চলছে। কখনো টেবিলগুলো ভরে যাচ্ছে, কখনো আবার বাইরে থেকে খবর আসছে, ওই কাঞ্চনজঙ্ঘা বেরিয়েছে। আবার চারপাশ খালি হয়ে যাচ্ছে। দিব্যি লাগছিল বটে। তবে ব্রেকফাস্টে মেনুটা আমার বেশ জমজমাট লেগেছিল। লুচি, তরকারি, আলু পরোটা, উপমা, মানে বাংলায় যাকে বলি নোনতা সুজি, দুধ, কর্নফ্লেক্স এবং ভেজ চাউমিন। একটা টিবেটান কুকিজ ছিল যেটার স্বাদ কিন্তু সত্যিই ভালো। আজ থার্ড ডে মর্নিং, আকাশ একটু পরিষ্কার হয়েছে, রোদ্দুরও উঠেছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ যেটা আশা করেছিলাম সান্দাকফু থেকে পাবো সেরকম কিছু পাওয়া যায়নি। যেটুকু পেয়েছি সেটাও আংশিক। কখনো কখনো মেঘ সরে যাচ্ছে, একটুখানি পোর্শন বেরোচ্ছে, আবার ঢেকে যাচ্ছে পুরো মেঘে। একটু পরেই সান্দাকফু ছেড়ে বেরিয়ে যাব। সুতরাং আর যদি পরিষ্কার হয় ওয়েদার, কিছু করবার নেই। কমপ্লিট স্লিপিং বুদ্ধা ভিউ এবারের জন্য বাকি রইল। সান্দাকফুতে হোমস্টে সব মিলিয়ে 4টে। একটা সানরাইজ হোটেল, দ্বিতীয়টা শেরপা স্যালে, তৃতীয়টা হলো নববুদ্ধা, আর একটি হলো জিটিএর হোমস্টে। তবে লোকেশন দেখে যেটা বুঝলাম, কাঞ্চনজঙ্ঘার সেরা ভিউ বোধহয় সানরাইজ আর শেরপা স্যালে থেকেই পাওয়া যাবে। বানানটা স্যালেট, কিন্তু উচ্চারণ হবে স্যালে। দার্জিলিংয়েও দেখেছি স্যালে হোটেল, একেবারে মলের ওপরে। একটু কৌতূহল বোধ করলাম। ডিকশনারি খুলে দেখলাম মানে দেখাচ্ছে এ উডেন হাউস ইউজুয়ালি বিল্ট ইন এ মাউন্টেন এরিয়া অ্যান্ড ইউজড বাই পিপল অন হলিডে। যাই হোক, নামের হিসাবটা মিলল। আমি সবকটা হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিন দিয়ে দিচ্ছি। এখানে বুকিংয়ের জন্য যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। চেষ্টা করবেন অ্যাডভান্স বুকিং করেই আসতে। এখানকার হোমস্টেগুলোর ভাড়া ঘুরিয়ে ফিরিয়ে 1500 থেকে 2000 টাকা পার হেড পার ডে। ভাড়া সামান্য হেরফের হয়ে যায় রুমের লোকেশন, মানে ভিউ, নন ভিউ আর সিজন অফ সিজনের হিসাবে। সান্দাকফু থেকে ফোন করাটা একটা সমস্যা। এখানে নেটওয়ার্কের সমস্যা আছে। আপনাকে হোটেলের ওয়াইফাই থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করতে হবে। চেষ্টা করবেন ক্যাশ ক্যারি করতে, কারণ ই পেমেন্ট করতে গেলে নেটওয়ার্কের কারণে একটু সমস্যায় পড়তে পারেন। সব ট্যুর মেম্বারদের সচিত্র পরিচয়পত্র অরিজিনাল আর বেশ কয়েক কপি ক্যারি করতে বলবেন। এই ট্রিপে এটা কিন্তু লাগে। ঠান্ডা এবং হাওয়া রোধ করার জামাকাপড়, ইনার গ্লাভস, টুপি ভালোই লাগবে, কারণ ভৌগোলিক অবস্থানের জন্যেই যখন তখন কনকনে ঠান্ডা জোরালো হাওয়া বইতে আরম্ভ করে। আর বৃষ্টি হলে তো কথাই নেই, তাপমাত্রার আরও পতন হয়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির সময় এলে স্নোফলের চান্স তো আছেই। এত কিছু যখন সঙ্গে নেবেন তখন একটা রেনকোটও থাকুক না সঙ্গে। নিজের রোজের খাওয়ার ওষুধের সঙ্গে নিয়ে নিন ডাক্তারের পরামর্শ মতো ডায়রিয়া, জ্বর, বমি এবং শ্বাসকষ্ট থেকে আরামদায়ক ওষুধগুলো। অবশেষে ফেরার সময় হয়ে গেল। গাড়িতে মালপত্র লোড হচ্ছে। বিদায় সান্দাকফু। না, সিনেমা এখনো শেষ হয়নি। সান্দাকফুতে ওঠার রাস্তা যেমন দেখেছেন, এবার দেখুন নেমে যাওয়ার রাস্তা। এও কম রোমাঞ্চকর নয়। এছাড়াও
মোটামুটি খরচের একটা আন্দাজ দিতে হবে তো। সো সিট বেল্ট বেঁধে নিন, রাস্তা কিন্তু পুরো ঢালু। শিয়ালদহ থেকে এনজেপি আপ অ্যান্ড ডাউন এসি 3 টায়ারে ভাড়া পড়বে 2500 টাকা। নন এসি হলে এই খরচ কমে অর্ধেকের কম হয়ে যাবে। এনজেপি থেকে মানেভঞ্জন 4 সিটার ছোট গাড়ির ভাড়া লাগবে 3500 টাকা, আপ ডাউন 7000 টাকা, পার হেড খরচা 1750 টাকা। আর 6 সিটার বড় গাড়ির ক্ষেত্রে ভাড়া লাগবে 4500 টাকা, আপ ডাউন 9000 টাকা, মানে পার হেড খরচ পড়বে 1500 টাকা। সময় লাগবে কম বেশি 3 থেকে 3.5 ঘন্টার আশেপাশে। তাই যত ভোরের ট্রেনে আপনি এনজেপি পৌঁছতে পারবেন তত বেশি সময় হাতে পাবেন। এছাড়াও শেয়ার গাড়িতেও এনজেপি থেকে মানেভঞ্জন পৌঁছতে পারেন, সেক্ষেত্রে আপ ডাউন ভাড়া হয়তো পার হেড পড়বে 900 টাকা। কিন্তু মনে রাখবেন, ডাইরেক্ট গাড়ি নাও পেতে পারেন, আর ব্রেক জার্নি করতে করতে সময়টা অনেক বেশি লাগবে। আমি বলি কি, হাতে অবসর বেশি থাকলে এই ব্যাপারে কার্পণ্য করবেন না। মানেভঞ্জন থেকে টুমলিং যাওয়ার গাড়ি ভাড়া 1500 টাকা, মানে মাথাপিছু খরচ পড়বে 250 টাকা করে। আর টুমলিংয়ে এক রাতের হোটেল ভাড়া 1500 টাকা পার হেড। মানেভঞ্জন থেকে সান্দাকফু অ্যান্ড ব্যাক ভাড়া পড়বে 5500 টাকা। নাইট স্টের খরচ সব ক্ষেত্রেই 1500 টাকা পার নাইট, গাড়িতে 6 জন অ্যালাউড। আর মানেভঞ্জন থেকে সান্দাকফু রাস্তায় জল খাবারের খরচ মাথাপিছু ধরলাম 250 টাকা করে, যদিও এটা আপনার একান্ত ব্যক্তিগত চয়েস। তার মানে যদি এক রাত থাকেন তো পার হেড খরচ পড়বে 1400 টাকা করে, আর যদি 2 রাত থাকেন তো পার হেড খরচ দাঁড়ালো 1600 টাকা। যদি সান্দাকফু থেকে সাইট সিইং করেন, যেমন আল এবং থাকুম ভ্যালি ট্যুরটা করেন, তাহলে গাড়ির ভাড়া 5500 টাকার সাথে আরও 2500 টাকা ধরে নিতে হবে। সেই হিসেবে সান্দাকফু রিজিয়নে আপনাকে থাকতে হচ্ছে 2 রাত, অর্থাৎ নাইট স্টে খরচ পড়বে 3000 টাকা। তাহলে গাড়ি ভাড়া বাবদ টোটাল খরচ দাঁড়ালো 11000 টাকা। আর রাস্তার খাওয়া দাওয়া নিয়ে গাড়ি ভাড়া পার হেড পড়বে 2000 টাকা। হোটেল ভাড়া পার হেড পার নাইট মোটামুটি 1500 থেকে 2000 টাকার মধ্যে। মানেটাই দাঁড়ালো যে শিয়ালদা টু শিয়ালদা সান্দাকফু ট্যুর মোটামুটি আপনি কম্প্রোমাইজ করতে পারলে, সাইট সিইং না করতে চাইলে 7750 টাকা পার হেড হিসাবে শেষ করতে পারবেন। আর একটু কমফোর্ট জার্নি করতে চাইলে সাথে সাইট সিইং করলে এই খরচটাই গিয়ে দাঁড়াবে 10500 টাকায়। আমার অ্যাডভাইস, সাইট সিইং মানে আহল আর থাকুম ভ্যালিটা দেখেই নিন, যদি অন্য কোনো অসুবিধে না থাকে তো। সান্দাকফু বলছে আবার আসুন, খুব তাড়াতাড়ি দেখা হবে, আর পাহাড়কে পরিষ্কার রাখুন। আমাদের তো পাহাড়ে যাওয়া নিয়ে এত আবেগ, সারা বছর পাহাড়ে যাওয়ার জন্য ছটফট করতে থাকি। কিন্তু পাহাড় কি বলে জানেন? পাহাড় বলে, আমার কাছে এসো, কিন্তু ফিরে যাওয়ার সময় তোমার পায়ের ছাপটুকু ছাড়া আর কিছু রেখে যেও না। কিন্তু খুবই দুঃখের ব্যাপার হলো এটাই যে নেচার গাইড অ্যাসোসিয়েশন বলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন 2024 সালের সেপ্টেম্বর মাসে একটি খবরে বিবৃতি দিয়েছিলেন যে ওনারা 2023 সালে সান্দাকফুর পাহাড় থেকে প্রায় 47 বস্তা জঞ্জাল সাফাই করতে সক্ষম হয়েছেন। ওদিকে দেখতে দেখতে আমরা ফেরার রাস্তা ধরে পৌঁছে গেলাম টুমলিং। তাহলে আর দেরি কিসের? আমি তো পুরো প্ল্যানটা করেই দিলাম প্রায়। দিনক্ষণ ঠিক করুন, আপনার মতো কয়েকজন সমমনস্ক পাহাড় পাগল খুঁজে নিন, আর বেরিয়ে পড়ুন সান্দাকফুর পথে। শুভযাত্রা, ভালো থাকবেন, নমস্কার।